This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো এনডিএ। সেখানে তারা কি বলেছেন জানেন? সেখানে 1 কোটি কর্মসংস্থান তৈরির অঙ্গীকার দিয়েছেন। আর এদিকে তেজস্বী যাদব তো ইতিমধ্যেই বলে বসেছেন প্রতি পরিবারে একজন করে চাকরি দেবেন। আচ্ছা, দুজনেই তো কথা দিয়েছেন, কিন্তু বিহারবাসী কার কথা কানে তুলবেন? जीवित रहूं या नहीं रहूं, मेरी लंबी उम्र रही है। ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসকে জাতীয় সংকল্প দিবস হিসেবে পালন করা হয়। মজার ব্যাপার হলো সেদিনই বিহারের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। 1 কোটি কর্মসংস্থান, 1 কোটি লাখপতি দিদি, বিহার জুড়ে শিল্প পরিকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর হাব তৈরি, অতিরিক্ত বিমানবন্দর, প্রতিশ্রুতির বহর কম নয়। সংক্ষিপ্ততম অনুষ্ঠানে ইস্তাহার প্রকাশ, যেখানে এনডিএর সব দলের নেতার সম্মিলিত উপস্থিতি ছাড়া লক্ষণীয় কোনো বার্তা নেই। ইস্তাহার নিয়ে জোটের কোনো নেতা আলাদা করে কিছু বলেননি। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী শুধুমাত্র বক্তব্য রাখেন। हर युवा को नौकरी और रोजगार देना, 1 करोड़ से अधिक सरकारी नौकरी रोजगार प्रदान करना। নীতিশ কুমার থাকতে সম্রাট চৌধুরী ইস্তাহার নিয়ে বলছেন কেন, প্রশ্ন তুলেছে বিরোধীরা। मुख्यमंत्री जी को तो पता ही नहीं होगा कि उस घोषणा पत्र में क्या है, शायद उनको बोलने ना दिया जाए, इसलिए जो है जल्द से जल्द जो है ये खत्म कर लिया। 30 सेकंड में प्रेस कॉन्फ्रेंस खत्म होगी, कभी सुना है आपने? चीफ मिनिस्टर जो कि चेहरा ये मानते थे, उनको बोलने नहीं दिया जा रहा। आखिर कारण क्या है कि नीतीश कुमार जी को बार बार बेइज्जत किया जा रहा है? क्या कारण? কয়েকদিন আগে মহাগঠবন্ধনও তাদের ইস্তাহার প্রকাশ করেছে। সেখানে প্রতিশ্রুতিগুলি অনেক বেশি আকর্ষণীয়। প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার অঙ্গীকার করে বসে রয়েছেন তেজস্বী যাদব। মাসে 2,500 টাকা করে মহিলা ভাতা, 200 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ, এমনকি সংসদে পাশ হওয়া ওয়াকফ আইনও খারিজ করার প্রতিশ্রুতি দিয়ে বসে রয়েছে বিহারের গঠবন্ধন। তেজস্বীর দাবি, চাপে পড়ে তাদের ইস্তাহারই খানিকটা নকল করেছে এনডিএ। नकल तो कर ही रही, हर एक चीज का नकल कर दिया। 1 करोड़ नौकरियां रोजगार देंगे, हमसे पूछते हैं कि कहाँ से देंगे, ये कहाँ से देंगे, तो ये तो बताएं। कहाँ से देंगे, पैसा कहाँ से लाएंगे, किसके बाप के घर से लाएंगे, कुछ आता है जी? 22 से 24 के बीच में वो जो 17 महीने बीजेपी की ही कारस्तानियों की वजह से जो जदयू नीतीश जी हमारे पास आए ना, तो लाखों नौकरियां मिली। नहीं तो प्रधानमंत्री जी का और उनकी टीम का रिकॉर्ड तो 0/सन्नाटा है। आपको नहीं लगता ये बीजेपी के लोग जो ज्यादा बोलते हैं, थोड़ा फर्जी ज्यादा बोलते हैं? বিহারের মানুষ কার প্রতিশ্রুতিতে মজবেন তার উপরেই নির্ভর করছে বাংলায় 26-এর আগে হাওয়া কেমন চলবে, বলছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বন্দে মাতরম থেকে অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ থেকে মাওবাদ, 370 অনুচ্ছেদ থেকে সার্বভৌমত্ব। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে ছত্রে ছত্রে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় একতা দিবস, আচ্ছা এটা কি ক্যালেন্ডারে শুধু একটা তারিখ, একটা দিন, নাকি ইতিহাসের সমান্তরাল ব্যাখ্যা? প্রজাতন্ত্র দিবস হিসেবে ভুল হতেই পারে, ক্যালেন্ডারের দিকে তাকালে ভুল ভাঙবে। তারিখটা 26শে জানুয়ারি নয়, 31শে অক্টোবর। তারিখটা ভারতীয় রাজনীতিতে এতদিন পরিচিত ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন হিসেবে। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে দিল্লির শক্তিস্থলে গিয়েছিলেন রাহুল, সোনিয়া, মল্লিকার্জুন খার্গেরা। সেই দিল্লিতেই সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিতে শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মের 150 পালন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লৌহ পুরুষ সর্দারকে শ্রদ্ধা জানালেন গুজরাটের কেভারিয়ায়, যার বর্তমান নাম একতা নগর। সেখানে রয়েছে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর প্রতীকায় মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি। স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে অধিগ্রহণ করে ভারতের মানচিত্রকে অভিন্ন রূপ দেওয়ার কারিগর সর্দার বল্লভভাই প্যাটেল। বিজেপির দাবি
দেশকে এক করেছেন সর্দার প্যাটেলই, তাই তার জন্মদিবসই জাতীয় একতা দিবস। सरदार साहब चाहते थे जैसे उन्होंने बाकी रियासतों का विलय किया, वैसे ही पूरे कश्मीर का विलय हो। लेकिन नेहरू जी ने उनकी वो इच्छा पूरी नहीं होने, कश्मीर को अलग संविधान और अलग निशान से बांट दिया गया। কাশ্মীরের প্রসঙ্গেই অনুচ্ছেদ 370 অবলুপ্তির পক্ষে যুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশ থেকে সন্ত্রাসবাদ হয়ে মাওবাদ, দেশের প্রায় প্রতিটি সমস্যার জন্য নিজের ভাষণের প্রতিটি অনুচ্ছেদেই কংগ্রেসকে দুষেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি বন্দে মাতারমের প্রসঙ্গ তুলে গোলামির খোঁচাও দিয়েছেন। जो काम अंग्रेज नहीं कर पाए, वो काम कांग्रेस ने कर दिया। कांग्रेस ने मजहबी आधार पर वंदे मातरम के एक हिस्से को ही हटा दिया। जिस दिन कांग्रेस ने वंदे मातरम को तोड़ने का, काटने का, विभाजित करने का फैसला लिया था, उसी दिन कांग्रेस ने भारत के विभाजन की नींव डाल दी थी। कांग्रेस ने वो पाप नहीं किया होता तो आज भारत की तस्वीर कुछ और होती। বাগধারায় কাঁটা দিয়ে কাঁটা তোলা বলে একটি কথা আছে। সর্দার প্যাটেল কংগ্রেস নেতা ছিলেন। নেহেরু গান্ধী পরিবারকে কৌশলে বিঁধতে সর্দার প্যাটেলকেই কাঁটার মতো ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার সেই কাঁটাকেই বুমেরাং করার চেষ্টা করল कांग्रेस। जहां से वो बीजेपी निकली है उस संस्था को बैन किया था सरदार पटेल, और आज जरूरत वही है कि कोई सरदार पटेल बने इस देश में और इस विचारधारा पर फिर बैन लगे। वो आप खुद जानते हैं लगाना चाहिए, क्योंकि ये वल्लभ भाई पटेल जो चीजें हमारे सामने रखी है, अगर उसको मर्यादा प्रधानमंत्री देते हैं, शाह देते हैं, तो इसको होना चाहिए। বিজেপি ও কংগ্রেস দুই রাজনৈতিক শক্তির পরস্পরের বিরুদ্ধে অভিযোগগুলি নতুন নয়। নেহেরু গান্ধীদের ঐতিহ্যের সামনে ইতিহাসের একটা বিকল্প চিত্র খাড়া করতেই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় ঐক্যের বার্তা দেশের কোনায় কোনায় পৌঁছে দিতে দেশ জুড়ে রান ফর ইউনিটির আয়োজনও করা হয়েছিল। ऐसे तो पॉलिटिक्स में बहुत नहीं है, मुझे पता नहीं है, लेकिन ये सब हिस्ट्री देख के ज़रा अच्छा लगा। और ख़ास करके आज की नई जनरेशन है, हमारी पोती जो आई है, उन लोग को ये सब इतना ग्रास नहीं होता है क्या, तो बहुत अच्छा किया है ये परफॉर्मेंस। প্রশ্ন হলো 31শে অক্টোবর তারিখকে ভবিষ্যৎ প্রজন্ম কি হিসেবে জানবে? ইন্দিরা গান্ধীর প্রয়াণে জাতীয় সংকল্প দিবস নাকি সর্দার প্যাটেলের জন্ম উপলক্ষে জাতীয় ঐক্য দিবস? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভবানীপুর জয় করার জন্য প্রায় প্রতিদিনই নিত্য নতুন অঙ্কের কথা বলছেন শুভেন্দু অধিকারী। আচ্ছা, এই ফাঁকে কি শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে নিঃশব্দে ঘাঁটি গাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, সশরীরে নয়। যে খবর আমরা পাচ্ছি, ডায়মন্ড হারবার মডেলের, মানে ডায়মন্ড হারবার স্বাস্থ্য মডেলের অনুকরণে মডেল চাইছেন নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশ। যে নন্দীগ্রামের বাছাই করা নেতাদেরকে নিয়ে একসঙ্গে নয়, ছোট ছোট করে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেল যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, সেরকম নন্দীগ্রামও ডায়মন্ড হারবারের মডেল চাইছে। নন্দীগ্রামে একটাই মডেল, শুভেন্দু অধিকারী জননেতা। এবার কি নন্দীগ্রামের ডায়মন্ড মডেল? শুভেন্দুর তালুকে অভিষেক ঘাঁটি। রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত আসন নন্দীগ্রাম, সেই এলাকাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল চাইছেন তৃণমূলের নেতা কর্মীরা। পাল্টা ভেপু বাজিয়ে বিজেপি বলছে নন্দীগ্রামে একটাই মডেল,
তা হলো শুভেন্দু অধিকারী। কিন্তু কেন নন্দীগ্রামে ডায়মন্ড মডেলের দাবি উঠছে? সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এই এলাকায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কেরলে। পরিবারের অভিযোগ, স্থানীয় বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোঁজ নেননি। দেহ ফেরানোর পাশাপাশি পরিবারের লোকজনের স্বাস্থ্যের বিষয়ে নাকি খোঁজ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই যেন ডায়মন্ড মডেল দেখছে মৃতের পরিজন। উনি যেন এই যে ডায়মন্ড হারবার যে স্বাস্থ্য পরিষেবা যে আছে ওখানটা উনি যেটা করেন সেটা যেন নন্দীগ্রামে সবার পাশে যেন যেতে পারে, নন্দীগ্রামে যেন হয়। নন্দীগ্রামের শাসক দলের একটা অংশ বলছেন, ডায়মন্ড মডেলে নন্দীগ্রাম এগোলে এলাকার হাল বদলে যাবে। উল্টো মতও কিন্তু আছে। অভিষেক ব্যানার্জি, আমরা আবেদন, আপনি যেমন ডায়মন্ড হারবারের মডেলে করেছেন, নন্দীগ্রামকে সেই মডেল করুন। ডায়মন্ড হারবার মডেল চাই না, আমরা চাই কর্মসংস্থান। সাধারণ বেকার ছেলেরা বাইরে না গিয়ে আমাদের পশ্চিমবাংলাতে কাজ করুক ভালোভাবে। গত বিধানসভা নির্বাচনে টান লড়াইয়ের শেষে নন্দীগ্রামে 1956 ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। গত লোকসভা ভোটের নিরিখে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রায় 8000 ভোটে লিড পায়। পদ্ম শিবিরের দাবি, তাদের প্রতি ভরসার ছাপ এই পরিসংখ্যানই। আমরা চাই সেই ডায়মন্ড হারবারের মডেল নন্দীগ্রামের উন্নয়ন হোক, যে নন্দীগ্রামের বিধায়ককে বিপদের দিনে মানুষ পাশে পাচ্ছে না। নন্দীগ্রামে একটাই মডেল, শুভেন্দু অধিকারী জননেতা, উনার হাত ধরেই আজকে নন্দীগ্রামে উন্নয়ন যেভাবে হচ্ছে, এখানে কোনো মডেলই তৃণমূল কংগ্রেসের কাজ করবে। এবছরের গোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে শুরু হয় বিশেষ স্বাস্থ্য পরিষেবা, যার পোশাকি নাম সেবাশ্রয়। হীরক বন্দরে পরিষেবা নিতে ভিড় করে অনেক ভিন জেলার নৌকা। এবার কি ডায়মন্ড মডেলের অভিমুখ অন্যত্র ঘুরবে? ভোটের আগে চর্চার শেষ নেই হলদি নদীর পারে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতের রিপোর্ট, TV9 বাংলা। বাংলা স্যার এসেছেন। 4 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন বিএলওরা, আর হাতে থাকবে 2002 সালের ভোটার লিস্ট। সেই ভোটার লিস্টে সবথেকে গুরুত্বপূর্ণ এই SIR এর ক্ষেত্রে। কিন্তু এই SIR এর ক্ষেত্রে এই যে 2002 এর ভোটার লিস্ট, তা নিয়ে তো প্রশ্ন তুলে দিয়েছে শাসক দল, কারচুপির অভিযোগ করেছে। আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করে তৃণমূল কর্মীদের বুঝিয়েছেন রণনীতি। কোনো SIR NRC করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। পানিহাটির প্রদীপ করের বাড়ি থেকে বেরিয়ে সুরটা বেঁধে দিয়েছিলেন। এবার কিভাবে SIR আর তা নিয়ে রাজনীতির মোকাবিলা করতে হবে, কর্মীদের সেই দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের কার্যত চোখে চোখে রাখা, SIR ইস্যুতে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, প্রয়োজনে আইনি লড়াইয়ের মতো পথে হাঁটবে তৃণমূল। আগামী 6 মাস তৃণমূলের জন্য অ্যাসিড টেস্ট বলেও বার্তা দিয়েছেন অভিষেক। ইতিমধ্যেই বাংলায় শুরু হয়েছে SIR এর প্রক্রিয়া। এই আবহে ব্যারাকপুরে এক গৃহবধূর অপমৃত্যু এই বিতর্কে কার্যত ঘি ঢেলেছে। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে এদিন অভিষেক বলেন, এক মহিলা আত্মহত্যা করেছেন, SIR এর জন্য প্রয়োজনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব। ইতিমধ্যেই SIR এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বুথ লেভেল অফিসাররা। সূত্রের খবর, এই আবহে অভিষেকের নির্দেশ, বিএলও যখন বাড়ি বাড়ি যাবেন তখন বুথ লেভেল এজেন্টরা ছায়াসঙ্গী হয়ে থাকুন। ঠিকমতো কাজ হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন। আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের BLA-2দের প্রোটেকশন দেওয়া। সূত্রের খবর, SIR আবহে তৃণমূল যে মানুষের পাশে আছে তা বোঝাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, প্রত্যেক অঞ্চলে হেল্প ডেস্ক বা ক্যাম্প তৈরি করতে হবে। ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার রাখতে হবে। সারা বাংলায় 6000 ক্যাম্প তৈরি করা হবে। কারোর নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। 100% এনুমারেশন ফর্ম ভর্তি করাই লক্ষ্য। চেন মাইক টাঙানো থাকবে, খেলা হবে, গান হবে, আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন। তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয়। ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে। তৃণমূলের সাংসদ ও বিধায়কদের দায়িত্ব বেঁধে দিয়েছেন অভিষেক। সূত্রের খবর, তার নির্দেশ, ওয়ার রুম তৈরি করে পরিস্থিতির ওপর নজর রাখবেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। প্রতি বিধানসভায় 15 জনের টিম, 10 জন সরাসরি BLO-2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। সমস্যা হলে বিধায়ক সাংসদদের জানাতে হবে। সূত্রের খবর, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসকে অভিষেক বলেন, SIR হলে বনগাঁ রানাঘাট অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অসমের হিন্দুদের যেমন সমস্যা হয়েছিল।
এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নভেম্বরের প্রথম 3 দিন প্রত্যেক বিধানসভায় বৈঠক সেরে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হলে 8142681426 এই টোল ফ্রি নম্বরে ফোন করে জানানো যাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। নেতাকর্মী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অভিষেক বলেন, সবাই ঝাঁপিয়ে পড়ুন, খুব শিগগিরই মাঠে দেখা হচ্ছে। মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেস দলের যেন কোনো বৈধ ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ না যান। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি পথে মোকাবিলা করবার জন্য যে দল সর্বতোভাবে সচেষ্ট সে কথা বিলক্ষণ বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। এ যেন শ্যামরাখি না কুলরাখি অবস্থা। রাজ্যে বিএলও নিয়োগ নিয়ে নানান বিতর্ক চলছে, তার মধ্যে একটা ঘটনা আপনাদের জানাবো। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ একটা স্কুল, 340 জন মতো পড়ুয়া রয়েছে আর 5 জন শিক্ষক। এই 5 জনই বিএলওর কাজে নিযুক্ত। একজন ইআরওর কাছে গিয়েছিলেন অব্যাহতি চেয়ে, নাহলে স্কুলের বাচ্চাদের পড়াশোনার কি হবে, কিন্তু তাকে নির্বাচন কমিশন শোকজ করেছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই সমস্যা বা এর প্রভাবে পড়ছেন কত মানুষ। শ্যামরাখি নাকুল, ইনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক সরকারি স্কুলের শিক্ষক। স্কুলে পড়ুয়া সংখ্যা 340 আর প্রধান শিক্ষক সহ মোট শিক্ষকের সংখ্যা 5। অভিযোগ, নির্বাচন কমিশন 4 শিক্ষককেই বিএলও নিযুক্ত করেছেন। সবাই ভোটের কাজে গেলে স্কুলে পড়াবে কে? এই যুক্তি দিয়ে কমিশনের কাছে অব্যাহতি চেয়েছিলেন শিক্ষক আনন্দ দাস। শিক্ষকের দাবি, অব্যাহতির পরিবর্তে মিলেছে শোকজের চিঠি। শিক্ষার স্বার্থকে উল্লঙ্ঘন করে বিএলও ডিউটির জন্য ফোর্স করা হচ্ছে এবং ধমকি দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত আমাদের কাছে চিন্তাজনক। সাসপেনশনের কথা বলা হচ্ছে। শিক্ষার স্বার্থ উল্লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ বিঘ্নিত হচ্ছে, ঠিক কথা। কিন্তু প্রশ্ন হলো, উল্লঙ্ঘনটা করছে কে? রাজ্যে 80,000-এর বেশি বুথ রয়েছে। বুথ ধরে ধরে বাড়ি যাবেন বিএলওরা। ভোটারদের বাড়িতে এনামুরেশন ফর্ম নিয়ে যাবেন বিএলওরাই। কিন্তু বহু বুথে এখনও বিএলও নিযুক্ত করা যায়নি। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময়সীমা ছিল। বিএলও নিয়োগের দায়িত্ব ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের। সময়সীমা পেরিয়ে যাওয়ায় অনেকে শোকজ করেছে নির্বাচন কমিশন। স্কুলে শিক্ষক না থাকার কারণ বলছেন অনেকে। স্কুলে শিক্ষক না থাকার দায় তাহলে আসলে কার? এখানেই উঠে আসছে রাজনীতির প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, একদিকে ইচ্ছে করে কাজ না করার বাহানা দেওয়া হচ্ছে, আর একদিকে সরকার নিজেদের লোক নিয়োগ করছে। পাল্টা কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছে শাসক শিবির। তৃণমূল বুথে সরকারি মেশিনারি দিয়েই কাজ করে, সরকারের মেশিনারি দিয়েই ভোট জেতার চেষ্টা করে। অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে, অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের, অথচ এখনও বিএলও নিয়োগ চূড়ান্ত নয়। এই আবহে এসআইআরের সময়সীমা বাড়ানোর দাবি পৌঁছে গেছে আদালতে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এসআইআরের সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। এসআইআরের প্রয়োজনীয়তা জানতে চেয়ে আবেদনও করা হয়েছে। 2002-এর সম্পূর্ণ তালিকা প্রকাশের আবেদন করা হয়েছে। একই সঙ্গে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোর্ট মনিটর না করেন এই প্রসেসটাকে, তাহলে আমার মনে হয় যে এসআইআর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে করা যাবে না। যে কারণে এসআইআর করা সেটা কোথাও কনফিউজড হয়ে যাবে। সেটিং বড় শব্দটা শুনেছো, সেটিং? তাহলে আসলে যেটা করে বাঘের বাচ্চার মতো চিৎকার করে, তারপরে যেই বলা হয় তোমার কোর্ট আছে, কেস আছে, অমনি তারা বিড়ালের বাচ্চার মতো মিউ মিউ করে। এটা আমরা সি এর ক্ষেত্রে দেখেছি, এটা আমরা ওয়াকফ আইনের ক্ষেত্রে দেখেছি, এটা আমরা 3 তালাক আইনের ক্ষেত্রে দেখেছি। আমি তো আইনের বিশেষজ্ঞ নই, তবে যতখানি বুঝি, যেহেতু এসআইআর নিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার রায়ে এসআইআর নিয়ে স্পষ্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, হাইকোর্টের এখতিয়ার নেই বা হাইকোর্টের দ্বারা এটা বিচার করা সম্ভব হবে না। আমার মনে হয় মামলাটি প্রথম ধাপেই রিজেক্ট হয়ে যাবে। বাংলার পাশাপাশি 12 রাজ্যে এসআইআর হচ্ছে। এখনো পর্যন্ত বাকি রাজ্যগুলোতে এমন চাপানুতর দেখা যায়। বিএলও নিয়োগ শেষ পর্যন্ত কখন সম্পূর্ণ হয় সেটাই তো এখন দেখার। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষ এবং কলকাতা থেকে শ্রাবন্তী সাহা রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু ভয়ের কথা বলবো। বিধানসভায় ভূতের ভয়, হ্যাঁ, যেটা গল্প আকারে জানা যাচ্ছে, কিন্তু অনেকেই বলছেন এ গল্প সত্যি।
বিধানসভার কেয়ারটেকার তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিধানসভার দোতলায় এক কিশোরী ছায়ামূর্তিকে ঘুরতে দেখা যাচ্ছে, কখনো কখনো তাকে দেখা যাচ্ছে একতলাতেও নিজের খেয়ালে হেঁটে বেড়াচ্ছেন। নিরাপত্তা রক্ষীরাও বারবার বলেছেন যে তারাও নাকি এই ছায়ামূর্তিকে দেখেছেন, আর দেখে তারা এতটাই ভয় পেয়ে গিয়েছেন কেউই এখন নাইট ডিউটি করতে চাইছেন না, ভূতের ভয়। তারা এই ভয়ের কথা কিন্তু স্পিকারকেও জানিয়েছেন। 1862 সালে এখন যা পশ্চিমবঙ্গ বিধানসভা তা ব্রিটিশের যে বঙ্গপ্রদেশ ছিল সেখানে আইনসভা প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তত ভবনটির বয়স এই মুহূর্তে 163 বছর। আর এই 163 বছরে বারংবার নানা ছায়ামূর্তির কথা শোনা যায়। আবারও নতুন করে তা শোনা যাচ্ছে, আর তার জেরেই নাকি বিধানসভার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা নাইট ডিউটি করতে চাইছেন না। সে খবর ইতিমধ্যে কানেও পৌঁছেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি অবশ্য সরাসরি বিষয়টিকে ভূত বা ছায়ামূর্তি এই সঙ্গে তুলনা করতে নারাজ। এত বড় জায়গা, এত বড় বিল্ডিং, দু একজন লোক থাকলে তাদের ভয় হবে, একটা মানসিক চাপ থাকে, তো সেটা ভূতের চাপ কিনা আমি বলতে পারবো না। তবে এই 163 বছরের ভবনে বারংবার নানা কথা শোনা যায়। 8 থেকে 47 বছর আগে সেই সময় একদিন বিধানসভার অধিবেশন চলছিল। বিধানসভার অধিবেশনের শেষে বিধানসভার একজন কর্মী হঠাৎই দোতলা থেকে নিচে, অর্থাৎ যেখানে মূলত অধিবেশন চলে, মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতারা যেখানে বসে বিধানসভার কার্যক্রম পরিচালনা করেন, সেখানে আচমকা পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর সেই রাত সেই বিধানসভার অন্ধরেই তার কেটে যায়, কেউ কিচ্ছুটি টের পায়নি। পর মুহূর্তে মধ্যরাতে যখন নিরাপত্তারক্ষীরা অধিবেশন কক্ষের ভেতর থেকে চিৎকার আর্তনাদ শুনতে পান, তখন তারা দরজা খুলে গিয়ে দেখতে পারেন যে বিধানসভার একজন কর্মী সেই বিধানসভার একতলায় যেখানে অধিবেশন চলে সেই অধিবেশন কক্ষের ওখানে পা ভেঙে পড়ে রয়েছে। বিধানসভার নিরাপত্তারক্ষীদের কাছে দাবি করেছিলেন যে তিনি আচমকাই দেখতে পেয়েছিলেন কোনো একজন ছায়ামূর্তি তার দিকে ধেয়ে আসছে, আর সেই দেখে তিনি আতঙ্কে ঝাঁপ দেন। কখনো শোনা যায় বিধানসভার যে 3 নম্বর গেট রয়েছে সেখানে গভীর রাতে বা অন্ধকার রাতে একজন আম পাড়তে উঠেছিলেন, আর তারপর বিধানসভার যে প্রাচীর রয়েছে লোহার সেখানে বিধে তার মৃত্যু হয়েছিল। আবার বিধানসভার অন্দরে যে ব্যাংকের ভবন বলে পরিচিত সেই অংশে বছর কয়েক আগে, অর্থাৎ কয়েক দশক আগে এক ব্যক্তি হঠাৎ সন্ধেবেলা প্রাণ হারান, ফলে সেখানেও এখনো মানুষজন যেতে ভয় পান। জগদ্ধাত্রী পুজোর আজ শেষ দিন, মানে বাঙালির উৎসবের মরশুমে আজই ইতি। আর এরপর যিশু পুজো, আর তারপর একদম শীতের মরশুমের শেষের দিকে মা সরস্বতীর আরাধনা, মানে সরস্বতী পুজো। কিন্তু নারদ পুজো কখনো শুনেছেন? এই বঙ্গে হয় দেবর্ষি নারদের আরাধনা। কোথায় জানতে হলে যেতে হবে বাঁকুড়ায়। এক হাতে মহতি বীণা, অন্য হাতে করতাল, মুখে সব সময় নারায়ণ স্তুতি। হিন্দুদের 33 কোটি দেবতার তালিকাতে রয়েছে দেবর্ষি নারদের নাম, কিন্তু তথাকথিত দেবদেবীর ভিড়ে মর্তলোকে নারদ উপেক্ষিতই। ঝামেলা পাকানো ছাড়া মহর্ষি নারদের কোনো গুণ থাকতে পারে বলে আমরা হয়তো মনে করি না, কিন্তু বাঁকুড়ার রতনপুর গ্রামে গেলে নারদ সম্পর্কে ধারণাটা ধাক্কা খাবে। গ্রামের লোকজনের বিশ্বাস বেকারত্বের যন্ত্রণা ভুলিয়ে দিতে পারেন মহর্ষি নারদ। ঋষিকে বেছে নেওয়া হয় যে কি না, এখানে মর্তলোকের যে কষ্টটা সেটা দেবতা মানে স্বর্গলোকের কাছে পৌঁছানোর জন্যই নারদ ঋষিকে বেছে নেওয়া হয়েছে। কোনো বিশ্বাস বা ধারণা রাতারাতি বা একদিনে তৈরি হয় না। গ্রামের কয়েকজন শিক্ষিত বেকার নারদের পুজো শুরু করেছিলেন, রুটি রুজি কর্মসংস্থানের ব্যবস্থাও হয়ে যায়। এভাবেই পুজো একযুগ পেরিয়েছে। নারদের পুজো রতনপুর গ্রামে আজ এক বড় উৎসব, জনপ্রিয়তাও বেড়েছে। আশপাশের গ্রামের মানুষও সামিল হয়েছেন নারদ পুজোয়। আমরা এই উৎসবটা আরম্ভ করেছিলাম, যেসব ছেলেরা আমাদের গ্রামের মধ্যে ছিল তারা কর্মসংস্থানের দিশা হারিয়ে আমরা আমাদের যে মর্তলোকের বার্তা, সে বার্তা দেবলোকে পৌঁছানোর জন্য আমরা দেবর্ষি নারদকে আমরা বেছে নিয়েছি, কারণ দেবর্ষি নারদ হচ্ছে বার্তা প্রেরক। পাশে আগে কাঞ্চনপুরে হতো, ওই নিয়েই যে ওখানে কর্মসংস্থান পেয়েছে সেই করে এখানে নারদ ঋষিকেই স্থাপন করা হয়েছে। আমাদের এই নারদ উৎসব
এই 2025 সাল নিয়ে 12তম বৎসর পূর্ণ হলো। আমরা 2014 সালে আরম্ভ করেছিলাম এই উৎসব। বছরের পর বছর আমাদের পুজোর খরচাও বাড়ছে। বাঁকুড়ার রতনপুর ছাড়াও নারদের পুজো হয়, তবে হাতে গোনা মন্দির। কর্ণাটকের চিগাতেরিতে নারদ মুনির মন্দির রয়েছে, অন্ধ্রে রয়েছে নারদকুণ্ডম, রায়চুরে নারদাগাড্ডে দ্বীপ মন্দির রয়েছে। ত্রিলোকে বিচরণ করেন বলেই ভক্তরা স্থায়ী মন্দির করেননি। সত্যি বলতে কি, নারদকে পৌরাণিক জগতের সাংবাদিক বলতে পারেন, যিনি মর্ত বা স্বর্গে যা ঘটত তা উপযুক্ত দেবতা বা মানুষের কাছে পৌঁছে দিতেন। সেই বিশ্বাস থেকেই নারদ পুজো শুরু করে রতনপুর। বেকারত্ব কতটা ঘুচবে জানা নেই। বাংলার চারপাশে যা চলছে, যে রঙে ভরা রাজনীতি, সেই খবর কি স্বর্গে পৌঁছে দেবেন নারদ মুনি? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শীতকাল কবে আসবে, শীতকাল কবে আসবে করে যারা ইতিমধ্যেই সুপর্ণাকে ব্যতিব্যস্ত করে তুলেছেন, তাদেরকে বলি যে শীতকাল আসতে এখনও ঢের দেরি। সাগরে নিম্নচাপের যে দাপট, সেই দাপটে শীতের হাওয়া একেবারে জব্দ হয়ে গিয়েছে। ফলে ওটা নভেম্বর মাস জুড়ে সেরকম শীত পাবেন না। ফলে আপনাদের যা যা শীত পোশাক রয়েছে বাক্স প্যাটরা বন্দি হয়ে থাকুক কয়েকটা দিন, কারণ শীতকাল এখন নিরুদ্দেশ। সবাই ঠান্ডার অপেক্ষায় বসেছিল, কিন্তু অক্টোবর মাসটা বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। দক্ষিণবঙ্গে 20%, উত্তরবঙ্গে 55% বেশি বৃষ্টি হয়েছে অক্টোবরে। এখনও দুর্যোগ উত্তরবঙ্গে চলছে। তাপমাত্রা নামতে পারল না রাত্রে, তার কারণ বাতাসে প্রচুর জলীয় বাষ্প। বাতাস শুকনো না হওয়ায় এই যে কলকাতায় অক্টোবরের শেষ দিন সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রির ওপরে, মানে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। মানে কলকাতার রাতের তাপমাত্রা 23 ডিগ্রির নিচে নামেনি এবছর, যেটা গত 15 বছরে কলকাতার অক্টোবরে কোনোবার হয়নি। এবছর হলো। এই যে 2011, 2022-এ কলকাতার রাতের তাপমাত্রা অক্টোবরে 18-19 ডিগ্রিতেও নামতে দেখেছি। এবার নভেম্বরে কি হবে? শুরুতেই আবহাওয়া দপ্তর বলে দিল নভেম্বরেও ভালো ঠান্ডার আশা নেই। শীতের মরশুম ঠিক কেমন হবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তাপমাত্রা কেমন থাকবে, সেটা নভেম্বরের শেষে আবহাওয়া দপ্তর বলবে। আপাতত অক্টোবরের শেষে নভেম্বর কেমন যাবে তার একটা ইঙ্গিত মৌসুম ভবন দিয়েছে। এটা হচ্ছে গোটা দেশের মানচিত্র। এইখানে রঙগুলো আগে একটু চিনে নেওয়া যাক। লালের দিকে রং মানে হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি, সবুজ মানে যেখানে তাপমাত্রা মানে রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, আর নীল মানে হচ্ছে স্বাভাবিকের থেকে কম। যদি দেখা যায় দেশের একটা বড় অংশ জুড়ে তাপমাত্রাটা হলুদ বা লালের দিকে, অর্থাৎ নভেম্বরে ভালো ঠান্ডার আশা দেশের প্রায় কোথাওই নেই। আমরা পশ্চিমবঙ্গে চলে আসি, আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গ পুরোটাই হলুদ, অর্থাৎ নভেম্বরে ভালো ঠান্ডার আশা দেখা যাচ্ছে না। রাতের তাপমাত্রা স্বাভাবিক যা, তার থেকে বেশি থাকতে পারে। উত্তরবঙ্গ যদি দেখি, সেখানেও কিন্তু একই অবস্থা, মানে লাল, অর্থাৎ যা স্বাভাবিক তাপমাত্রা থাকা উচিত রাত্রেবেলা তার থেকে বেশি থাকতে পারে। এর সম্ভাব্য কারণ খুব সহজ, বাতাসে জলীয় বাষ্প অনেকটাই থাকবে, ফলে বাতাস শুকনো হওয়ার সুযোগ পাবে কম। এই যেমন নভেম্বরের প্রথম 7 দিন যদি দেখা যায়, রবিবারের মধ্যেই নতুন একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে। সেই নিম্নচাপের খানিকটা প্রভাব দক্ষিণবঙ্গেও পড়বে। 5 তারিখ 6 তারিখ নাগাদ উপকূলে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিও হতে পারে। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটা তুলনায় বেটার। এই সময় উত্তর পশ্চিম ভারতেও রাতের তাপমাত্রাটা কমবে, তার একটা প্রভাব আমাদের এখানেও পড়বে। আশা করা যায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু নভেম্বরের শেষ ভাগে খুব একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যে কারণে আবহবিদরা বলছেন সার্বিকভাবে নভেম্বরে ভালো ঠান্ডার আশা না করাই ভালো। ডিসেম্বরে আমাদের এখানে দেখা গেছে মাঝ ডিসেম্বরের আগে শীত কখনোই পড়ে না, ফলে আপাতত অপেক্ষা ছাড়া বিশেষ গতি নেই।